শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আব্দুল ওদুদের অন্যতম একটি প্রবন্ধ বঙ্কিম প্রতিভা, যেটি পিএসসি সিলেবাসে রয়েছে। তো আমরা এই প্রবন্ধটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব এবং কীরকম ধরনের প্রশ্নোত্তর পিএসসিতে আসতে পারে সেটা নিয়েও বলবো। তো চলুন তাহলে শুরু করা যাক। বঙ্কিম প্রতিভা অর্থাৎ বঙ্কিমচন্দ্রের প্রতিভা নিয়ে এখানে আলোচিত হয়েছে, কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রতিভা নিয়ে কাজী আব্দুল ওদুদ নিজে সমালোচনা তেমন যতটা না করেছেন, বঙ্কিমচন্দ্রকে নিয়ে যারা যারা সমালোচনা করেছেন তাদের আবার ক্লাসিফিকেশন করেছেন, অর্থাৎ শ্রেণীবিভাগ করেছেন। অর্থাৎ সহজভাবে বলতে গেলে বঙ্কিমচন্দ্রকে নিয়ে যারা যারা সমালোচনা করেছেন তাদেরকে আবার তিনি শ্রেণীবিভাগ করেছেন। কোন ভাগে কারা পড়ছে, কারা কোন ভাগে পড়ছে, কারা কি বলেছে, সেই কথাগুলো উল্লেখ করে তিনি তার উপর আবার জাজমেন্ট করেছেন বা বিচার করেছেন। তো আমরা দেখে নিই। বঙ্কিমচন্দ্রের আলোচকদের তিনটি বড় দলে ভাগ করে দেখা যেতে পারে। বঙ্কিমচন্দ্রকে নিয়ে যারা আলোচনা করেছে তাদেরকে তিনি তিনটি বড় দলে ভাগ করেছেন। প্রথম দল বঙ্কিমচন্দ্রের ভেতরে দেখেছেন ভারতীয় অথবা এশিয়ার আধ্যাত্মিক আদর্শের এক সুন্দর পরিণতি। তাহলে প্রথম দল কি দেখছে, যে বঙ্কিমচন্দ্রের ভিতরে ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের আধ্যাত্মিক অর্থাৎ ধর্মীয় আদর্শের একটা সুন্দর পরিণতি তার মধ্যে লক্ষ্য করেছে। দ্বিতীয় দল তার ভিতর দেখেছেন সত্যকার সাহিত্যিক প্রতিভা অর্থাৎ ভাষার যথার্থ প্রকাশ সামর্থ্য ও মানব জীবনের সত্য উদ্ঘটনের দুর্লভ শক্তি। তাহলে দ্বিতীয় দল কি দেখছে, যে তার ভিতরে সত্যিকার একটা সাহিত্যিক প্রতিভা আছে, অর্থাৎ সেই প্রতিভাটা কেমন, সেটা হচ্ছে ভাষার পর্যাপ্ত প্রকাশ সামর্থ্য অর্থাৎ ভাষাকে পর্যাপ্তভাবে ব্যবহার করার শক্তি, এছাড়া মানব জীবনের সত্যকে উদ্ঘাটন করার একটা দুর্লভ শক্তি তার মধ্যে লক্ষ্য করেছে। আর তৃতীয় দল তাকে ভাবেন খেয়ালি, কিছু রোমাঞ্চকর আখ্যায়িকা স্রষ্টা। তাহলে তৃতীয় দল তাকে কী ভাবছে, যে বঙ্কিমচন্দ্র হচ্ছে একজন খেয়ালি মানুষ, কিছু রোমাঞ্চকর আখ্যায়িকা ধর্মী রচনা সৃষ্টি করেছেন। তো তৃতীয় দল তাদের মতামত তেমন পূর্ণাঙ্গ করে ব্যক্ত করার তাগিদ এখনও অনুভব করেননি। তো তৃতীয় দল যারা, তারা তাদের নিজের মতামত পূর্ণাঙ্গ করে প্রকাশ তেমনভাবে করেনি বা তাগিদ অনুভব করেনি। তাই প্রথম দুই দলের মতই বিচার্য। তাই তৃতীয় দলকে তিনি প্রথমেই বাদ দিয়ে দিয়েছেন, প্রথম দুটি দলকে নিয়ে আলোচনা করেছেন। বিশেষত প্রথম দলকে নিয়ে তিনি সামান্য একটু আলোচনা করেছেন, আর বাকি আলোচনা দ্বিতীয় দলকে নিয়ে করেছেন। তো আমরা প্রথম দলের যে আলোচনাটা হয়েছে সেটা আগে দেখে নিই। তো বঙ্কিমচন্দ্রের ভিতরে যারা ভারতীয় অথবা এশিয়ার আধ্যাত্মিক আদর্শের সুপ্রকাশ দেখেছেন তাদের মধ্যে স্বর্গীয় শশাঙ্ক মোহন সেন অগ্রগণ্য। তো প্রথম দলে যারা মনে করছে যে বঙ্কিমচন্দ্রের মধ্যে ভারত এবং এশিয়ার একটা আধ্যাত্মিক আদর্শ রয়েছে, এরকম মনে করেছেন অনেকে, তার মধ্যে প্রধান হলেন এই শশাঙ্ক মোহন সেন স্বর্গীয়। কেননা তিনি এই আধ্যাত্মিকতা বলতে মানুষের অন্তরাত্মার এক বিশেষ বিকাশ বুঝেছেন। তো তিনি এই আধ্যাত্মিকতাকে বুঝাচ্ছেন যে এটা মানুষেরই আত্মার, অন্তরের আত্মার একটা বিশেষ বিকাশ। সাধারণত আমাদের দেশের আধ্যাত্মিকতাবাদীরা যেমন প্রচ্ছন্ন অথবা অপ্রচ্ছন্ন দাম্ভিক, তো তিনি বলতে চাইছেন যে আমাদের দেশের যেসব আধ্যাত্মিকতাবাদীরা অর্থাৎ ধর্মীয় যারা মহাপুরুষ বা ধর্মীয় যারা আচার আচরণ করে থাকেন তাদের মধ্যে তারা কেউ কেউ প্রচ্ছন্ন মানে লুকায়িতভাবে দাম্ভিকতা করে, মানে দাম্ভিক মানে তাদের মধ্যে একটা দম্ভ আছে, কেউ সেটা প্রকাশ করে প্রচ্ছন্ন, কেউ প্রচ্ছন্নভাবে মানে কেউ সেটা প্রকাশ করে আর কেউ করে না,
কিন্তু সবার মধ্যে দাম্ভিকতা আছে। সেই সাহিত্যিকজন অশোভন রূঢ়তার দ্বারা তিনি কখনো আক্রান্ত হননি। কিন্তু তিনি বলতে চাইছেন যে এই যে বঙ্কিমচন্দ্র, যেমন আধ্যাত্মিকতাবাদীরা কেমন হয়, তাদের মধ্যে একটা দাম্ভিকতা থাকে, সেটা কেউ দেখিয়ে করে, কেউ না দেখিয়ে করে। কিন্তু বঙ্কিমচন্দ্র কিন্তু এরকম দাম্ভিকতার এই ব্যাপারটার জন্য কখনো তিনি কারোর দ্বারা আক্রান্ত হননি বা খারাপ আচরণ শুনতে হয়নি তাকে, কারণ তিনি সেরকম ছিলেন না বলে জানাচ্ছেন এই শশাঙ্ক মোহন সেন। যাই হোক, কিন্তু মনে হয় যথেষ্ট জ্ঞানসম্পন্ন ও দৃষ্টিসম্পন্ন হলেও কতকটা সমসাময়িক কালের প্রভাবের বশীভূত হয়েই তিনি বঙ্কিম সাহিত্য সম্পর্কে এই ধরনের অভিমত ব্যক্ত করেছেন। তো অদূত কি বলতে চাইছেন? অদূত বলতে চাইছেন যে এই যে শশাঙ্ক মোহন সেন যে কথাটি বলেছেন, তিনি যথেষ্ট জ্ঞানসম্পন্ন বা দৃষ্টিসম্পন্ন মানুষ, তার সত্ত্বেও তিনি এই কথাটি বলতে গিয়ে সমসাময়িক কাল, তিনি যে সময়ে বিলং করছেন সেই সময়ের কালের উপর বশীভূত হয়েই তিনি এই অভিমতটি ব্যক্ত করেছেন। অর্থাৎ সময়ের একটা প্রভাব থাকে, যে কালে যে কথাটি বলা উচিত, বললে অনেকে খুশি হবে, সেরকম মন রাখার জন্য বা কালের প্রভাবের কারণে তিনি এমন কথা বলেছেন বঙ্কিমচন্দ্র সম্পর্কে। তো এবার বলতে চাইছেন অদূত যে বঙ্কিমচন্দ্র তার কালে এমন দুর্দণ্ড প্রতাপ ছিলেন যে হিন্দু সমাজের জাগরণ নামে যে ব্যাপারটির জন্য দেশের অনেক শিক্ষিত ব্যক্তি অপরিসীম শ্রদ্ধা প্রকাশ করে থাকেন। তো এইটুকু আগে বলেনি যে বঙ্কিমচন্দ্র তার সময় একজন দুর্দান্ত প্রতাপশালী একজন লেখক ছিলেন, আর তার দ্বারাই হিন্দু সমাজের একটা জাগরণ ঘটেছে তার বিভিন্ন উপন্যাসের দ্বারাই। তো এই নিয়ে শিক্ষিত ব্যক্তিরা অনেক আনন্দ প্রকাশ করে। তার সঙ্গে তার সংস্রব এত বেশি এবং সেটার সঙ্গে তার সংস্রব এত বেশি যে তার সম্বন্ধে এরকম ভুল হওয়া খুবই স্বাভাবিক। মানে এতটাই এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে, সুতরাং এর মধ্যে কিছু ভুল ত্রুটি আছেই, হওয়াটাই স্বাভাবিক। কারণ কি বলছে দেখুন, যে আধ্যাত্মিকতা বা ধর্মজীবন বলতে কি বোঝায় সে সম্বন্ধে অনেক সংজ্ঞা বা বর্ণনা দেওয়া যেতে পারে, কিন্তু মনে হয় বঙ্কিমচন্দ্রের এই সংজ্ঞাটিও সুন্দর। বঙ্কিমচন্দ্র বলেছেন, সমুদয় বৃত্তির ঈশ্বরমুখী হওয়ার নামই ধর্ম। সমুদয় বৃত্তির ঈশ্বরমুখী হওয়ার নাম ধর্ম। কিন্তু এই যে ধর্মের কথা তিনি বলেছেন, সেটা কি তার সাহিত্যের মধ্যে দেখা গেছে? সেটা আমরা দেখি। এবার বলছেন দেখুন, যে কিন্তু ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের ভিতরে অর্থাৎ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র অথবা কৃষ্ণচরিত্র লিখেছে যে বঙ্কিমচন্দ্র, সেই বঙ্কিমচন্দ্র, বা সাম্য গ্রন্থ লিখেছে যে বঙ্কিমচন্দ্র, সেই বঙ্কিমচন্দ্র, এর ভিতরে এই সমুদয় বৃত্তির ঈশ্বরমুখী হওয়ার যে শান্তি বাস্তবে কি আমরা অনুভব করি? অর্থাৎ তিনি যে কথাটা বলছেন, তিনি যে ধর্ম সম্পর্কে সংজ্ঞাটা দিচ্ছেন, তার রচনার মধ্যে, তার উপন্যাসের মধ্যে, তার কৃষ্ণচরিত্র বা সাম্য রচনার মধ্যে সত্যিই কি এই যে ঈশ্বরমুখী হওয়া, সমুদয় বৃত্তির ঈশ্বরমুখী হওয়ার নাম ধর্ম, এবং তার মধ্যে যে একটা শান্তি থাকবে, শান্তির বাস্তবিক কি আমরা অনুভব করি? সেই শান্তি কি আমরা বাস্তবিকভাবে পাই তার মধ্যে? নাকি তার চাইতে দুঃখবোধ, নৈরাশ্য, অশান্তি, প্রকৃতির নির্মমতার জন্য দুঃখ, মানুষের অক্ষমতার জন্য নৈরাশ্য ও তার নিজের প্রকৃতির ভিতরকার কি এক অশান্তিবোধ, এসবই কি তার উপন্যাসগুলোতে আমরা বেশি করে অনুভব করি না? মানে বলতে চাইছে যে তিনি বঙ্কিমচন্দ্র যে সংজ্ঞাটি দিয়েছেন ধর্ম সম্পর্কে, সেই ব্যাখ্যা কিন্তু তার উপন্যাসের মধ্যে আমরা লক্ষ্য করছি না, বরঞ্চ তার মধ্যে নৈরাশ্য, অশান্তি, দুঃখ, অশান্তিবোধ, এই সমস্তগুলো কাজ করছে বেশি। তারপরে কি বলছে, অনেক সাধু সন্ন্যাসীর কথা, তাদের পরোপকার ব্রতের কথা বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আছে বটে। মনে হয় বঙ্কিমচন্দ্র এসব কথা শ্রদ্ধার সঙ্গেই ভাবতেন। এই যে সাধু সন্ন্যাসীদের কথা, তারা যে পরোপকার করে আসে মানুষের, পরোপকার করা তাদের ব্রত, এসব জিনিস তার উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই। হয়তো বঙ্কিমচন্দ্র শ্রদ্ধার সঙ্গে এই বিষয়কে মনে মনে
ভাবতেন। কিন্তু সাহিত্যিকদের যে চেতনা তার দৃষ্টিতে ব্যক্ত হয়, সেই চেতনায় এই আধ্যাত্মিকতার শান্তি তো পৌঁছায়নি। তো বলতে চাই যে সাহিত্যিক দৃষ্টিতে যে তিনি যে রচনাগুলো লিখেছেন তার মধ্যে এই আধ্যাত্মিকতার শান্তি পৌঁছায়নি। তিনি মনে যেটা ভাবতেন সেটা কিন্তু সাহিত্যের মধ্যে সেটা সেইভাবে প্রতিফলিত হয়নি। তাহলে এই পর্যন্ত গেল আমাদের প্রথম দলের আলোচনা। তো দ্বিতীয় দলরা ভেবেছিল যে বঙ্কিমচন্দ্রের মধ্যে কী আছে, সত্যিকার সাহিত্যিক প্রতিভা আছে, অর্থাৎ ভাষার পর্যাপ্ত প্রকাশ সামর্থ্য ও মানব জীবনের সত্য উদ্ঘাটনের দুর্লভ শক্তি তার মধ্যে রয়েছে। তো দ্বিতীয় দলের মধ্যে আলোচনায় আমরা আসি, এবার কি বলছে দেখে নিই। তাই দ্বিতীয় দলের কথাই বেশি ভাববার বিষয় হয়ে দাঁড়ায়। বঙ্কিমচন্দ্রের রচনায় সাহিত্যিক বৈভব ও কম নয়। বঙ্কিমচন্দ্রের রচনার মধ্যে সাহিত্যিক বৈভব কম নয়, সাহিত্যিকতা তার মধ্যে রয়েছে, সাহিত্যিক সুলভ মানসিকতা তার মধ্যে রয়েছে। সাহিত্যমোদীদের দৃষ্টিও তাই এদের মতামতের দিকেই সহজে আকৃষ্ট হয়। তাই যারা সাহিত্যমোদী তাদের দৃষ্টিও কিন্তু এদের মতামতের দিকেই সহজে আকৃষ্ট হয়, যেহেতু তার মধ্যে সাহিত্যিক বৈভব ছিল। তাই যারা সাহিত্য নিয়ে আলোচনা করে তাদের মন কিন্তু এদের রচনার মধ্যে, তাদের কথাবার্তার মধ্যে আকৃষ্ট হয়, এটা স্বাভাবিক। কিন্তু মনে হয় এরাও কিছু বিভ্রান্ত হয়েছেন সমসাময়িক কালের প্রভাবে। তাই বলতে চাইছেন যে এরা যে এই কথাগুলো বলছে এরাও সমসাময়িক কালের প্রভাবে প্রভাবিত হয়েছিল, অর্থাৎ সমসাময়িক কালের দিকে দৃষ্টি রেখে তারা তাদের মতবাদ প্রচার করেছে বা মত প্রকাশ করেছে, যেমন শশাঙ্ক মোহন সেনও করেছে। তো বিদ্যাভ্যাসের সময় ইংরেজি সাহিত্যের চর্চা আমরা করি। তো যখন আমরা পড়াশুনো করি, বিদ্যা অভ্যাস করি, শ্রেণীতে পড়ি, তখন কিন্তু আমরা ইংরেজি সাহিত্যের চর্চা করি। ইংরেজি সাহিত্যের সমালোচকদের নানা তত্ত্ব আমাদের রাগ দেশের বিষয় নয়। তো ইংরেজি সাহিত্যের যেসব সমালোচক তারা যদি কোনো তত্ত্ব প্রকাশ করে বা কোনো গুরুত্বপূর্ণ উক্তি দেয়, তো আমরা যখন মুখস্থ করি তখন তো আমরা সেটাকে ভাবি না যে ইনি এমন কথা কেন বললেন, উনি অমন কথা কেন বললেন, এসব নিয়ে বিচার করা আমাদের কাজ নয়। তখন আমরা সেটা নিয়ে রাগ, হিংসা এসব কিচ্ছু করি না, খালি মুখস্থ করে যাই পরীক্ষা পাসের জন্য। তো বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক কৃতিত্ব বিচার করতে গেলে এই দ্বিতীয় দল কি করেছে, ইংরেজি বা ইউরোপীয় সাহিত্যের প্রীতির পরিচয়ই দিয়েছেন বেশি। তো বলছে যে যখন কেউ সাহিত্যকে পাঠ করছে, বঙ্কিমচন্দ্রের সাহিত্য, সে তো বঙ্কিমচন্দ্রের সাহিত্য নিয়ে আলোচনা করবে। তার মধ্যে ইংরেজি সাহিত্যের বিভিন্ন লোকের ছায়া আছে বা বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছে, সেটা তো আমাদের বিচার্য বিষয় হওয়ার কথা নয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই দ্বিতীয় দল ইংরেজি ও ইউরোপীয় সাহিত্যের প্রীতিরই পরিচয় দিয়েছে বেশি। তো বঙ্কিমচন্দ্রের দিকে যে বাস্তবিকই জিজ্ঞাসুর দৃষ্টি দিয়েছেন তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না। তারা যে সত্যিকারে বঙ্কিমচন্দ্রকে বেশি করে দেখার চেষ্টা করেছে সেটা যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না। তো তারপরে কি দেখুন, বঙ্কিমচন্দ্রকে এরা বলেছেন দুর্লভ রূপাঙ্কন ক্ষমতার অধিকারী। তো দ্বিতীয় দল বঙ্কিমচন্দ্রকে বলেছে যে তিনি রূপাঙ্কন করেছেন, রূপকে অঙ্কন করেছেন, যেটা দুর্লভ, সহজে যেটা লাভ করা যায় না সেরকম রূপকে তিনি অঙ্কন করেছেন, এবং তার মধ্যে সেই দুর্লভ রূপাঙ্কন করার ক্ষমতা রয়েছে। ইংরেজিতে যাকে বলা হয় অবজেক্টিভ আর্ট। তাহলে দুর্লভ রূপাঙ্কনকে ইংরেজিতে বলা হয় অবজেক্টিভ আর্ট, এবং সেই আর্টেরই শিল্পী হচ্ছে বঙ্কিমচন্দ্র। এটুকু আমরা বুঝতে পারছি। তো বঙ্কিমচন্দ্রের সৃষ্ট চরিত্র সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে, এটা ঠিক কথা। বঙ্কিমচন্দ্রের যে চরিত্রগুলো সৃষ্টি করেছে সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তো তাই রূপাঙ্কনের ক্ষমতা যে তার আছে তাতে সন্দেহ নেই, কারণ রূপাঙ্কন যদি ভালো করে না করতে পারতো তাহলে আমাদের দৃষ্টি সেদিকে আকর্ষিত হতো না। কিন্তু সাহিত্যিক রূপাঙ্কন বলতে আরও কিছু বোঝায়, অর্থাৎ শুধু রূপাঙ্কন হলেই হবে না, আমাদের দৃষ্টি আকর্ষণ হলেই হবে না। সাহিত্যিক রূপাঙ্কন বলতে একটু আরও অন্য কিছু বোঝায়। যেমন তিনি উদাহরণ দিতে গিয়ে চসারের কথা বলেছেন এবং টলস্টয়ের কথা বলেছেন। তো দুজন সম্পর্কে একটু বলে নিই। তো এর সারটা একটু বলে নিই, তারপরে এগোই আমি। তো
চসার একজন বিখ্যাত লেখক, ঠিক আছে, কিন্তু তাকে বেশি একটা আমল দেয়নি। তার কারণ কি, তার মানবের অন্তর্জীবনে চসারের দৃষ্টি গভীর নয়, অর্থাৎ মানুষের অন্তরের ভিতরে গিয়ে বেশি করে গভীরে প্রবেশ করতে পারেনি চসার, সেই জন্য তাকে বিখ্যাত শিল্পী বলা যায় না। কিন্তু টলস্টয়ের লেখালেখি একটু অগোছালো হলেও তিনি মানে মানব জীবনের গভীরে ব্যাপকভাবে প্রবেশ করতে পেরেছেন, তাই তাকে শ্রেষ্ঠ সাহিত্যের মর্যাদা দেওয়া যেতে পারে। তো এবার এখানে আমরা বিস্তারিত পড়ে নিই কী বলছেন তিনি। তো আমি বেসিকটা বলে নিলাম যে কী ঘটনাটা। তো সুবিখ্যাত শিল্পী চসারকেও কোনো কোনো সাহিত্য সমাজদার শ্রেষ্ঠ সাহিত্যিক রূপশ্রেষ্ঠা বলেননি। এই ভাবনা থেকে যে তাদের ধারণায় মানবের অন্তর্জীবনে চসারের দৃষ্টি যথেষ্ট গভীর নয়। এই কারণের জন্য কিন্তু এই সুবিখ্যাত শিল্পী চসারকে সাহিত্যিক রূপশ্রেষ্ঠা বলা যায় না। অপরপক্ষে টলস্টয়ের রচনায় প্রচলিত সাহিত্যিক সৌষ্ঠব লক্ষ্যযোগ্য না হলেও, তার মধ্যে যে সাহিত্যিক যে সৌষ্ঠব বা অন্যান্য গুণ এগুলো বেশি না থাকলেও তাকে শ্রেষ্ঠ সাহিত্য প্রতিভার অধিকারী বলা হয়। এই জন্য মানব জীবনের সঙ্গে তার পরিচয় গভীর ও ব্যাপক। তাহলে এখানে এই যে সাহিত্যিক রূপশ্রেষ্ঠা তাকেই বলা হচ্ছে যার লেখার মধ্যে মানব জীবনের গভীর ও ব্যাপক প্রভাব পরিচয় পাওয়া গেছে যার রচনার মধ্যে। তার লেখালেখির অন্য তার সাহিত্যিক সৌষ্ঠব থাকুক না থাকুক তাতে কিছু যায় আসে না, ব্যাস। তো এই জিজ্ঞাসার দৃষ্টি নিয়ে এই যে জিজ্ঞাসার দৃষ্টি, অর্থাৎ তার মধ্যে মানব জীবনের গভীর ও ব্যাপক সম্পর্ক থাকলে তাকে সাহিত্যিক রূপশ্রেষ্ঠা শ্রেষ্ঠ সাহিত্যিক রূপশ্রেষ্ঠা বলা যাবে। তো এই জিজ্ঞাসার দৃষ্টি নিয়ে বঙ্কিমচন্দ্রের দিকে চাইলে খুশি হবার অনেক কিছু তার ভিতরে আমরা পাই, সে বিষয়ে সন্দেহ নেই, কারণ তিনি মানব জীবনে অনেক গভীরে প্রবেশ করেছে। কিন্তু তাতে তো পরিতোষ লাভ হয় না, তাতে তো আমাদের সন্তুষ্টি হয় না, এখানেও খুঁত থাকছে আর কি। তো ধরা যাক তার বিষবৃক্ষ, এবার একটা তিনি উদাহরণ দিয়ে বলছেন যে ধরা যাক বিষবৃক্ষের কথা। বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস। তো তাতে যেসব চরিত্র তিনি সৃষ্টি করেছেন সহজেই সেসব মনোজ্ঞ, অর্থাৎ আমাদের ভালো লাগে সেসব চরিত্র, কিন্তু তারা বড় বেশি প্রাদেশিক। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমাদের ভালো লাগে ঠিকই, কিন্তু সেটা বড় বেশি প্রাদেশিক অর্থাৎ প্রাদেশিক প্রদেশ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী প্রদেশ, অর্থাৎ আমাদের দেশের মধ্যে। তো এখানে যে চরিত্রগুলো তুলে ধরা হয়েছে সেটা মূলত দেশের চরিত্র, সেটাকে আমি সর্বকালের সেরা বা সার্বভৌম বা সর্বদেশের জন্য এটা প্রযোজ্য এরকম বলা যায় না। সে দেশের জন্য ঠিক আছে, প্রাদেশিক, আমাদের পার্শ্ববর্তী রাজ্যের জন্য বা দেশের জন্য যে চরিত্র। যেমন আমরা দেখে থাকি যে কোনো একটা চিঠি যখন লেখা হয়, কারো ব্যক্তিগত চিঠি, তো সেই চিঠির মধ্যে এমন কিছু তথ্য যদি থাকে যেটা সমাজ, রাজ্য বা দেশের জন্য কাজে আসবে, তখন সেই চিঠিটাকে সকলের সামনে তুলে ধরা হয়। তখন বলা হয় যে এই চিঠি তার ব্যক্তিগত সংকীর্ণ গণ্ডি ছাড়িয়ে সে দেশকালের হয়ে উঠেছে। তো ঠিক তেমনই বিষবৃক্ষের চরিত্রটা ভালো, এই যে চরিত্রগুলো ভালো, সেটা উপন্যাসের জন্য ভালো, আমাদের ভালোও লাগে, কিন্তু সেই দেশকালের সীমা পেরিয়ে সে কিন্তু উঠে যেতে পারেনি, সে বেশি প্রাদেশিক হয়ে গেছে, এটাই আর কি বোঝাতে চাইছেন তিনি। অবশ্য প্রাদেশিকতা মাত্রই সাহিত্যে নিন্দনীয় নয়। বলছে প্রাদেশিক হয়েছে ঠিকই, কিন্তু প্রাদেশিকতা সাহিত্যে নিন্দনীয় কোনো ব্যাপার নয়, বরং অনেক স্থলে প্রশংসনীয়। কেননা পরিবেষ্টনের ভূমিকায় রূপসৃষ্টি সম্ভবপর, অর্থাৎ যেমন পরিবেশ টেনি সেই অনুযায়ী সেই রকম রূপই সৃষ্টি করাই সম্ভব। কিন্তু শ্রেষ্ঠ সাহিত্য একই সঙ্গে প্রাদেশিক এবং সার্বভৌম। কিন্তু যেসব শ্রেষ্ঠ সাহিত্য তারা শুধু প্রাদেশিকতার মধ্যে সীমাবদ্ধ রাখেনি তাদের চরিত্রকে, সেই চরিত্রগুলোকে সার্বভৌমিক করে দিয়েছে। অর্থাৎ তার মধ্যে এমন একটা গুণ থাকবে যেটা সমস্ত মানুষই সেটাকে গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে। তো টলস্টয়ের নায়ক নায়িকাও কম বেশি কম প্রাদেশিক নয়। তো বলছে টলস্টয়কে নিয়ে আমরা তো বলছিলাম একটু আগে, তো টলস্টয়ের নায়ক নায়িকাও কিন্তু কম প্রাদেশিক নয়, কিন্তু সেই প্রাদেশিকতার বেশে
তারা সার্বভৌম এ কথা বুঝতে এতটুকু বেগ পেতে হয় না। তাহলে তাদের চরিত্র কিন্তু প্রাদেশিকতার সীমা ছাড়িয়ে তারা সার্বভৌমিকও হয়ে উঠেছে। মনে হয় বিষবৃক্ষের ক্ষুদ্র বৃহৎ উজ্জ্বল মহৎ সমস্ত চরিত্রই নিতান্ত অল্প পরিসরে উজ্জ্বল বা মহৎ। তো বলছে যে মনে হয় বিষবৃক্ষের ক্ষুদ্র বৃহৎ, কিছু চরিত্র ক্ষুদ্র, কিছু বৃহৎ, কিছু উজ্জ্বল, কিছু মহৎ, সমস্ত চরিত্রই নিতান্ত অল্প পরিসরে উজ্জ্বল বা মহৎ। খুব অল্প জায়গার মধ্যে তারা, স্বল্প জায়গার মধ্যে তারা উজ্জ্বল ও মহৎ। একটু বিস্তীর্ণ পরিবেশে তাদের দাঁড় করালেই তারা যেন হয়ে পড়ে অনেকখানি গৌরবহীন। তো আমি যেটা বলতে চাইছিলাম যে চরিত্রগুলো যে যেমন পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়, সেখানে যে মাঝি চরিত্র, সে ওই ওই অঞ্চলের পরিপ্রেক্ষিতে সে হয়তো সেরা, কিন্তু সেটা যখন দেশকালের গণ্ডি ছাড়িয়ে বৃহৎ একটা জায়গার মধ্যে তাকে দাঁড় করানো হবে, সে হয়তো সেরা নয়। আমি জাস্ট উদাহরণের অর্থে বললাম। তো এরকম ব্যাপারটা যে এইসব চরিত্রগুলো একটা সংকীর্ণ পরিসরের মধ্যে এরা মহৎ উজ্জ্বল, কিন্তু বিস্তীর্ণ পরিসরে গেলেই এদের সেই মহত্ব বা উজ্জ্বলতা থাকে না। দৃষ্টান্তস্বরূপ ধরা যাক কমলমণি চরিত্র। বাঙালি মাতৃ অন্তরের অভিনন্দন তার উদ্দেশ্যে, কিন্তু অন্তর্নিহিত যে রুচি বা বুদ্ধিবৃত্তির ফলে নায়ক নায়িকার শ্রেষ্ঠত্ব লাভ হয়, অন্তর্নিহিত যে রুচি বা বুদ্ধিবৃত্তির ফলে নায়ক নায়িকার শ্রেষ্ঠত্ব লাভ হয়, বাস্তবিকই তার সেটা লাভ হয়নি, অর্থাৎ কমলমণির মধ্যে সেটা কিন্তু লাভ হয়নি। তেমনিভাবে আরেকটা চরিত্রের কথা বলছে, সেটা হচ্ছে চন্দ্রশেখর উপন্যাসের প্রতাপ চরিত্র। তো এটা কি বলছে দেখিনি। তো প্রতাপ আমাদের পরম প্রিয়, পরম শ্রদ্ধেয়। তাকে যে মহৎ সম্ভাবনাপূর্ণ করে কবি এঁকেছেন তা বুঝতে দেরি হয় না। তাকে একটা মহৎ সম্ভাবনাপূর্ণ করে কবি এঁকেছেন, তাকে বলতে এখানে প্রতাপকে বোঝানো হচ্ছে। তো কিন্তু লুণ্ঠন, যুদ্ধ প্রভৃতি ব্যাপারের সঙ্গে তাকে সংশ্লিষ্ট করে তার ব্যক্তিত্বকে যেভাবে বিকশিত করতে পারলে এই সব চেষ্টা অর্থপূর্ণ হতো, সেটি বঙ্কিমচন্দ্রের হাতে সম্ভবপর হয়নি। তো এই যে প্রতাপ চরিত্রের মধ্যে প্রতাপকে আমরা পরম প্রিয় বা শ্রদ্ধেয় বলি, কিন্তু তাকে জীবন তো সেরকম নয় যে খুব সফটভাবে বা মোলায়েমভাবে চলবে। তাকে যদি লুণ্ঠন, যুদ্ধ এসব ব্যাপারের সঙ্গে জড়িয়ে তার ব্যক্তিত্বকে যদি আরও বিকশিত করা যেত, তাহলে কিন্তু অনেক ভালো হতো, কিন্তু অনেক অর্থপূর্ণ হতো, কিন্তু সেটা বঙ্কিমচন্দ্রের হাতে হয়নি। অর্থাৎ প্রতাপ চরিত্রটি কবির খানিকটা সৌন্দর্যময় উপলব্ধি। তিনি খুব সুন্দরভাবে সুন্দর কথা দিয়ে সুন্দরভাবে তাকে সৃষ্টি করেছেন, কিন্তু সত্যিকারের চরিত্র কিন্তু অত সুন্দর হয় না। তার মধ্যে সংঘাত, লুণ্ঠন, যুদ্ধ এসব থাকবে, কিন্তু সেটা তার মধ্যে ছিল না। সেই জন্য বলছে কিন্তু সত্যিকার চরিত্র সৃষ্টি বা জীবন সৃষ্টি সেটা হয়নি। তাহলে আমরা কমলমণি সম্পর্কে বললাম, প্রতাপ সম্পর্কে বললাম। আবার বলছে সত্যকার সাহিত্য সৃষ্টি তেমন নয়, বরং কিছু কিছু সৌন্দর্য উপলব্ধির ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব প্রকাশ পেয়েছে মনে হয়। কিছু কিছু সৌন্দর্য উপলব্ধির ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব প্রকাশ পেয়েছে। রূপ সৃষ্টিও তার সাহিত্যে আছে, এবং সুন্দর রূপ সৃষ্টিও তার সাহিত্যে আছে। যেমন নবকুমার, মতিবিবি, যারা কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র, জেবুন্নেছা যে হচ্ছে রাজসিংহ উপন্যাসের চরিত্র, সীতারাম যেটা সীতারাম উপন্যাসের চরিত্র। তো এগুলি ইত্যাদির পরে একটা স্টার দেওয়া আছে। স্টারে কি বলছে দেখুন। স্টারে বলছে রোহিণী হত্যার অপরাধে কৃষ্ণকান্তের উইলের সাহিত্যের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তো আমরা সকলেই জানি যে রোহিণীকে আমরা এই কৃষ্ণকান্তের উইল পিএসসি সিলেবাসেই রয়েছে, আমি ক্লাসে আলোচনাও করেছিলাম। সেখানে হয়তো এত বিস্তারিত আলোচনা করা হয়নি, যেহেতু প্রশ্নোত্তর ভিত্তিক বিষয়বস্তু পড়তে হবে আমাদের। ইন্টারভিউর জন্য হয়তো আরও ভালো করে প্রস্তুতি নিতে হবে। তো সেখানে দেখা যাচ্ছে যে রোহিণী চরিত্রকে যেভাবে রোহিণী একসময় প্রেমের জন্য মরতে গেছিল, সেই রোহিণীকে
নিজের হাতে গোবিন্দলাল হত্যা করছে। তো এই জিনিসটা কিন্তু সমাজের জন্য এটা করতে বাধ্য হয়েছিলেন, আর এই কারণের জন্য উপন্যাসের অনেক মর্যাদা কিন্তু এখানে ক্ষুণ্ণ হয়ে গেছে। তো হয়তো তাকে ছেড়ে দিতে পারতেন, দূরদেশে পাঠিয়ে দিতে পারতেন, তার ফলে কিন্তু মানে এই গোবিন্দলালের মধ্যে একটা মহৎ আদর্শের পরিচয় পাওয়া যেত। তখন সে কিন্তু একটা মহৎ আদর্শের নায়ক হতে পারত, কিন্তু সেটা কিন্তু হয়নি। কার জন্য হয়নি? সামাজিক প্রভাবকে খাটানোর জন্য বা সামাজিকতার দিকে তাকিয়ে বঙ্কিমচন্দ্র তার সাহিত্য গুণকে ক্ষুণ্ণ করে ফেলেছে। সেই কারণে এই যে গোবিন্দলাল চরিত্র হয়ে উঠেছে অনেক বেশি প্রাদেশিক, অর্থাৎ একটা অঞ্চলের একটা সাধারণ ছেলের যা কর্তব্য সে সেটা করেছে, তাকে দেশকালের সীমা ছাড়িয়ে একটা মহৎ চরিত্র সে কিন্তু তাকে করে তুলতে পারেনি। তো তারপরে দেখিনি কি বলছে, কিন্তু একটুখানি ভেবে দেখলে বোঝা যায় এসব ক্ষেত্রে সত্যিকার রূপসৃষ্টির চাইতে আইডিয়া বা চিন্তার সৌন্দর্যময় উপলব্ধি বেশি প্রকাশ পেয়েছে। অর্থাৎ সত্যিকারের যে বাস্তবিক রূপ সৃষ্টি করার চাইতে তার মনের সৌন্দর্যময় উপলব্ধি বেশি করে প্রকাশিত হয়েছে। সেই আইডিয়া অর্থাৎ চিন্তার তিনি অনেক জায়গায় পূর্ণাঙ্গ হতে দেননি, সেই চিন্তাকেও তিনি অনেক জায়গায় পূর্ণাঙ্গ হতে দেননি। দেশের ও সমাজের কল্যাণ সাধনে সম্বন্ধে তার অদ্ভুত ধারণার ফলে, অর্থাৎ তিনি সেই মনের যে সৌন্দর্যকে প্রকাশ করেছেন অনেক জায়গায়, বাস্তবের তুলনায় মনের সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু সেটা দেশের জন্য এবং সমাজের কল্যাণের কথা চিন্তা করে তার মনে একটা অদ্ভুত ধারণা ছিল, এটা যদি আমি লিখি তাহলে একটা সতীসাধ্বী রমণী সে তার স্বামীর বিহনে সে কষ্ট পেয়ে হয়ে মারা যাবে, আর অন্যদিকে যে দুশ্চরিত্র সে তার স্বামীকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে, এই মেসেজটা যদি সমাজে পৌঁছায় তাহলে সমাজের লোক সতীসাধ্বী বা সাধারণ ভালো নারীকে ভালো বলে দেখবে না, তারা ওই মতটাকে অবলম্বন করবে বেশি। এরকম অনেক উদ্ভট চিন্তা হয়তো তার মাথায় ছিল, সেই কারণের জন্য তিনি কিন্তু রোহিণীকে মারতে বাধ্য হয়েছিলেন। এটা আমার মত থেকে আমি বললাম। তো যাই হোক, অনেকের মত অনেক ভিন্ন হতে পারে। তো অদ্ভুত কথাটা ইচ্ছে করেই ব্যবহার করেছি, যে অদ্ভুত কথাটা তিনি একটু আগে ব্যবহার করেছেন, অদ্ভুত, সেই কথাটা অদ্ভুত এমন জিনিস যেটা উদ্ভট একটা ব্যাপার, সেটাই হচ্ছে অদ্ভুত। মানে সেটা হট করে এরকম মানুষের মাথায় এরকম জিনিস কেন আসলো, সেই কারণে সেটা কিন্তু অদ্ভুত বলা হচ্ছে, যেটা সামঞ্জস্য নয় সেই পরিবেশের সঙ্গে, তার মতের সঙ্গে এই কথাটি যায় না, তখনই আমরা তাকে অদ্ভুত বলে থাকি। তো অদ্ভুত কথাটা ইচ্ছা করেই ব্যবহার করেছি। বৃহত্তর দেশ তার চিন্তাভাবনার বিষয় তেমন হতে পারেনি, তাহলে বৃহত্তর দেশ তার চিন্তাভাবনার বিষয় হতে পারেনি, তিনি সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেছেন। হিন্দু সমাজের উন্নতির জন্য আগ্রহের অস্তিত্বই তার ভিতরে হয়েছে বেশি লক্ষণযোগ্য। তাই হিন্দু সমাজের উন্নতির জন্য আগ্রহের অস্তিত্বই তার ভিতরে হয়েছে বেশি লক্ষ্যযোগ্য, অর্থাৎ হিন্দু সমাজের অস্তিত্বকে তিনি টিকিয়ে রাখবেন, সেই আগ্রহটাই তার মধ্যে বেশি করে লক্ষ্য করা গেছে। বলা বাহুল্য তাতে হিন্দু সমাজের প্রকৃত উন্নতিও সম্ভবপর নয়, কিন্তু এটা একটা বাহুল্যপূর্ণ কথা, যেটা হচ্ছে যে তিনি যেটা চেষ্টা করেছেন তার মধ্যে দিয়ে কিন্তু প্রকৃত উন্নতি হবে না হিন্দু সমাজের। কেননা হিন্দু সমাজ একক কিছু নয়, অনেক কিছুর সঙ্গে নানাভাবে সম্পর্কিত তারা, সুতরাং ওনার জন্যই প্রকৃতভাবে উন্নতি ওইভাবে হবে না। কিন্তু আরেকটা কথা তিনি লাস্টে জানিয়েছেন যে প্রতিভা ফরমাসে করা যায় না, অর্থাৎ কোনো ফরমাস করে বানিয়ে বা ওরকমভাবে কৃত্রিমভাবে কিন্তু প্রতিভাকে গড়া যায় না। সে প্রতিভা হচ্ছে প্রকৃতির দান, কৃত্যাঞ্জলি ফুটে গ্রহণ করতে হয়, অর্থাৎ আমাদের প্রতিভা হচ্ছে প্রকৃতির দান, সেটাকে হাত জোড়ো করে আমাদের গ্রহণ করতে হয়। সেটা কোনো আমরা যে এইভাবে ওনাকে এইভাবে সৃষ্টি করতে পারছি, ওইভাবে সৃষ্টি করতে পারছি, এইভাবে সৃষ্টি করলে ভালো হতো, ওইভাবে করলে ভালো হতো, এইসব কিন্তু করা যায় না, কারণ সেটা তৈরি করা যায় না প্রতিভাকে, এটা প্রকৃতির দান, সেটা হাত জোড়ো করে নিতে হয়। তাই বঙ্কিমচন্দ্রের ভিতরে যে প্রতিভার স্ফুরণ যতটুকু হয়েছে সেটুকু নিয়েই আমাদের আনন্দ পেতে হবে, কারণ সেটা তো প্রকৃতি থেকে পেয়েছে, তাকে আমরা আর্টিফিশিয়ালভাবে তার মধ্যে এই ধারণাগুলোকে ঢুকিয়ে দিতে পারবো না। কিন্তু বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক মর্যাদা বিস্তৃত না হওয়া পর্যন্ত তার
পরিমাণ উপলব্ধি করা সম্ভবপর নয়। অর্থাৎ বঙ্কিমচন্দ্র অনেক ঐতিহাসিক উপন্যাস লিখছেন, তো ইতিহাসের অনেক ঘটনা সেখানে ব্যক্ত হয়েছে, কিছুটা কল্পনা, কিছুটা সত্যি, অনেক ঘটনায় ব্যক্ত হয়েছে। তো আমরা সেটা নিয়ে বেশি মাতামাতি করি। এটা নিয়ে বেশি মাতামাতি করতে গিয়ে সত্যিকারে তার মধ্যে যে প্রতিভা সেটা আমরা উপলব্ধি করতে পারি না। তাই তিনি আগে বলতে চাইছেন যে বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক যে মর্যাদা সেটাকে আগে আমাদের ভুলে যেতে হবে। ভুলে না যাওয়া পর্যন্ত তার মধ্যে যে কতটা প্রতিভা স্ফুরণ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না বা উপলব্ধি করতে পারবো না। তো আধুনিক বাংলা সাহিত্যের মূল্য ও মর্যাদা নিরূপণও সেই কারণে কতটা অসম্ভব। সেই কারণে আধুনিক সাহিত্যের যে মূল্য কী বা তার মর্যাদা বা কী সেটা আমরা ততদিন বুঝতে পারবো না যতদিন তার মধ্যে যে ঐতিহাসিক যে মর্যাদা আছে সেটা ভুলে না যাব। তো এই ছিল মোটামুটি বিষয়বস্তু। আমি যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টে। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শিবম কোচিং সেন্টার নিরলসভাবে বহু শিক্ষার্থীকে গাইড করে থাকে, সেটা নবম, দশম, একাদশ, দ্বাদশ, SLSTর জন্য বা মাদ্রাসার জন্য। সেই সাথে PSCরও ব্যাচ চলছে। আপনারা যদি কখনো কারোর অসুবিধা হচ্ছে বা তাদের টার্গেট যদি শিক্ষক হওয়ার, তবে কিন্তু বাংলা বিষয়ের জন্য শিবম কোচিং সেন্টারে যথার্থ প্রস্তুতি আপনারা পাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।